আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আজকে যে শিরোনামটি নির্ধারণ করেছি, ঠিক এরকম একটা শিরোনামে আমি লিখেছিলাম, নয়াদিগন্ত অথবা বাংলাদেশ প্রতিদিনে শেখ হাসিনার জমানাতে। অর্থাৎ শেখ হাসিনাকে একদিন এই বাংলাদেশ ছাড়তে হবে এবং ছাড়ার ক্ষেত্রে বা ক্ষমতা ত্যাগের ক্ষেত্রে তার যে ঝুঁকিসমূহ কী আছে, সেই বিষয়গুলো নিয়ে খোলামেলা একটা সম্পাদকীয় লিখেছিলাম। এবং সেখানে যেটি বলেছিলাম সেই কথাটা আবার এই সময়টিতে আমার কাছে এসে মনে হলো যে সেটা নিয়ে আবার পুনরায় আলোচনা করার দরকার আছে। কেন দরকার আছে সেটা বলছি। সেটা হলো যুদ্ধের একটা অন্যতম কৌশল হলো পালানো। এবং অনেক বিখ্যাত যোদ্ধা সময়ের প্রয়োজনে তারা যতটা না যুদ্ধ করেছেন, বেশিরভাগ ক্ষেত্রে তারা পালিয়েছেন এবং পালিয়ে তারা শক্তি সঞ্চয় করেছেন এবং ক্রমাগতভাবে তাদের সেই পলায়নপর যে মনোবৃত্তি এবং কৌশল, সেই কৌশলের পেছনে ছুটে অনেক বড় রাজা, বাদশা তাদের ক্ষমতা তারা শেষ করে ফেলেছে। তো এজন্য যারাই ক্ষমতায় আছেন, আসবেন বা গেছেন, তারা যদি পালানোর বিষয়ে তাদের অভিজ্ঞতা, তাদের লেখাপড়া, তাদের কৌশল, তাদের করণীয় এসব বিষয়ে তাদের যদি প্রস্তুতি থাকে, তাহলে সকলের জন্য কল্যাণকর হয় এবং ক্ষয়ক্ষতি তুলনামূলকভাবে কম হয়। আগে উদাহরণ দিই। যেমন শেরশাহ। শেরশাহের সঙ্গে যুদ্ধ হলো মুঘল সম্রাট হুমায়ুনের। বহুদিন ধরে সে যুদ্ধ। তো এখন শেরশাহ একজন গেরিলা নেতা এবং সাকুল্যে তার ১০০০ তার সেই যাকে বলা হয় সৈন্য ছিল। তো সেই সৈন্য নিয়ে তিনি প্রবল পরাক্রান্ত মুঘল বাহিনীকে নাস্তানাবুদ তিনি করিয়েছিলেন। এর কারণ হলো তিনি চমৎকারভাবে পালাতে শিখেছিলেন। অর্থাৎ যুদ্ধের প্রলোভন দেখিয়ে বা যুদ্ধের জন্য সম্রাট হুমায়ুনকে উত্তেজিত করে তিনি তাকে জায়গা এবং বেজায়গায় নিয়ে এসেছিলেন। যেমন একবার বাংলায় তিনি আনলেন এবং তিনি হুমায়ুনকে এতটা উত্তেজিত করলেন যে হুমায়ুন ভুলে গেল বাংলার প্রকৃতি, পরিবেশ এবং আবহাওয়া। তো তিনি সেই শেরশাহকে আক্রমণ করার জন্য বাংলায় এলেন এবং আসার পরেই শুরু হলো বর্ষাকাল। চারিদিকে থই থই পানি, অঢেল পানি এবং সেই প্রকৃতির খপ্পরে ফেলে পলাতক শেরশাহ তিনি বের হয়ে এলেন এবং ছোট্ট একটি যুদ্ধে তিনি মোগল বাহিনীকে পরাজিত করলেন, চৌসার যুদ্ধে। এবং হুমায়ুন এতটা বিপদে পড়লেন, বলতে গেলে তিনি সেই একজন ভিস্তুওয়ালা, তার কারণে তিনি প্রাণে বেঁচে গেলেন। তিনি নদীতে ঝাঁপ দিলেন, প্রচণ্ড খরস্রোতা নদী। তো তার সেই সাঁতারের সামর্থ্য ছিল না, তিনি সাঁতার জানতেন। কিন্তু ভিস্তিওয়ালা তার এই দুরবস্থা দেখে তার যে মশকটি তিনি দিয়ে দিলেন চামড়ার তৈরি এবং সেটাকে ফুলিয়ে তিনি নদী পার হয়ে পরে তিনি দিল্লিতে ফিরে গেলেন। এরকম আমি অসংখ্য উদাহরণ দিতে পারি, যারা কেবলই মাত্র পালিয়ে শক্তি সঞ্চয় করে আবার প্রবল পরাক্রান্ত বাহিনীর সম্মুখে তারা হাজির হয়েছে। মুসলিম বীর খালিদ বিন ওয়ালিদের যে যুগান্তকারের যুদ্ধগুলো, বিশেষ করে রোমান সম্রাটের বিরুদ্ধে এবং পার্সিয়ান সম্রাটদের বিরুদ্ধে, এই পুরো যুদ্ধটাই ছিল গেরিলা কেন্দ্রিক। তিনি চমৎকারভাবে পশ্চাৎপসরণ করতে পেরেছেন, পালাতে পেরেছেন, আবার দ্বিগুণ গতি নিয়ে তিনি ফিরতে পেরেছেন। এমনকি তিনি যখন মুশরিক ছিলেন, তিনি এই উহুদের যুদ্ধের সে পুরো ইতিহাসটা পাল্টে দিয়েছিলেন তার এই পলায়নপর মনোভাবের জন্য। তিনি পালিয়েছিলেন, অ্যাবসলিউটলি পালিয়েছিলেন, কেউ তাকে দেখতে পায়নি। কিন্তু যখন তিনি দেখলেন মুসলিম বাহিনী একটা জায়গা অরক্ষিত রেখে চলে গেছে, মানে মুসলিম বাহিনী ধরে নিয়েছে যে
তারা যে বিজয়ী হয়েছে, তারা গনিমতের যে মালামাল লুট করার জন্য সবাই দৌড় দিল এবং আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সতর্ক করেছিলেন এবং তিনি বেশ কয়েকজনকে ওই পাহাড়ের উপত্যকাটিকে পাহারা দেওয়ার জন্য সেখানে নিয়োগ করেছিলেন। তারাও দৌড় দিল। আর সেই জায়গাটা অরক্ষিত দেখে খালিদ বিন ওয়ালিদ অল্প কয়েকজন সৈন্য নিয়ে পেছন দিক থেকে মুসলিম বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ল। ফলে কি হলো? পুরো উহুদের যুদ্ধ উল্টে গেল এবং প্রায় ৭০ জন সাহাবী সেই যুদ্ধে শাহাদাত বরণ করলেন এবং আল্লাহর রাসূল সেখানে মারাত্মকভাবে আহত হলেন। সীমাহীনভাবে আহত হলেন আরকি। যাই হোক, তো এই যেটা বলছিলাম যে আপনাকে পালাতে জানতে হবে। যেমন শেখ হাসিনা। তিনি আমার সেই লেখাটা পড়েছিলেন কিনা আমি বলতে পারব না। আমি সেখানে তাকে বলেছিলাম যে, "আপনি যা কিছুই করেন না কেন, সবার আগে আপনাকে চিন্তা করতে হবে যে গণেশ যেকোনো সময় উল্টে যেতে পারে এবং গণেশ উল্টালে আপনি যেন কোথাও যেতে পারেন। দেশের ভিতরে থাকতে পারবেন না, বাইরে কোথাও যেতে পারেন, সেই জায়গাটা আপনি ঠিক রাখেন।" তো এখন চিন্তা করুন যে তার যদি ভারতের সঙ্গে কৌশলগত বন্ধুত্ব না থাকতো এবং তিনি যদি ভারতে যেতে না পারতেন, এই মুহূর্তে আওয়ামী লীগের যারা নেতাকর্মী একবার চিন্তা করেন তো সেই আগস্ট মাসের ৫ তারিখে ৬ তারিখে কী হতো? এবং ওই সময়টাতে জনস্রোত এতটা বিক্ষুব্ধ ছিল, তাকে যদি ক্যান্টনমেন্টের মধ্যে আশ্রয় দেওয়া হতো, জনগণ কী আচরণ করতো আমরা সেটা বলতে পারি না। তো কাজেই তিনি যা কিছুই করেছেন, সবসময়টিতেই তিনি কিন্তু পালানোর জন্য সবসময় একটা বিকল্প পথ তিনি খোলা রেখেছেন। এই অর্থ পাচার থেকে শুরু করে সকল কিছু তিনি সেভাবে করেছেন। আমাকে একটা একান্ত আলাপ আলোচনায় তিনি বলেছিলেন একবার। আমরা ২০-২৫ জন ঠিক এটা ২০০২-৩ সনে তার সঙ্গে দেখা করতে এলাম। তো আমরা বিক্ষুব্ধ ছিলাম যেকোনো একটা বিষয়ে এবং আমাদের অনেক অভিযোগ ছিল। তো তিনি আমাদেরকে ঠান্ডা করার জন্য যেটা বললেন ২০০২-৩ সনে যে ৯৬ থেকে ২০০১ পর্যন্ত অন্তঃস্থল থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি জনগণকে সেবা করার জন্য, সততা বজায় রেখেছি। কিন্তু এদেশে সততার কোনো মূল্য নেই। ক্ষমতা হারানোর পর ২০০১ সনের দিকে সামান্য কিছু টাকার জন্য একটা রাজনৈতিক প্রোগ্রাম করতে পারিনি। একটা বিদেশের টিকিট কেটে যাব সে অবস্থাও ছিল না। সংসার চালানোর অবস্থাও ছিল না। এবং এটা যারা আওয়ামী লীগ করেন, ২০০১ সনের আওয়ামী লীগের যে অর্থনৈতিক অবস্থা, এটা ওই সময় যারা দেখেছেন তারা ছাড়া কল্পনা করতে পারবেন না। এখন যারা হাজার কোটি টাকার মালিক বলেন বা বড়, বড় কথাবার্তা বলেন, অনেকের মানে কি বলব ২০০১ সনে মন্ত্রীগিরি করেছেন কিন্তু খিলগাঁওয়ে ভাড়া বাসায় থাকতেন। তারপরে মন্ত্রিত্ব চলে যাওয়ার পরে বাসা ভাড়া দিতে না পারার কারণে তাদের বাসা থেকে নামিয়ে দেওয়া হয়েছে। এরকম ঘটনাও কিন্তু ঘটেছে। এইরকম সততাও আওয়ামী লীগ দেখিয়েছে। কিন্তু শেখ হাসিনার বক্তব্য অনুযায়ী যে এটার কোনো প্রতিদান পায়নি। বরং তিনি সেই ২০০১ সনে বিএনপির যে রমরমা অবস্থা, টাকা-পয়সা সবকিছু দেখে তিনি ঈর্ষান্বিত হয়েছিলেন ২০০২ সনে। তিনি বলেছিলেন যে, "অতীতে যে ভুল করেছি, আগামীতে সেই ভুল করব না। তোমরা সংসদ সদস্য হও বা না হও, মনোনয়ন দেই বা না দেই, ডাজ নট ম্যাটার। আওয়ামী লীগের কর্মী হিসেবে তোমাদের জন্য অঢেল সুযোগ সুবিধা থাকবে, সবাই কোটিপতি হয়ে যাবা।" ২০০২ সনে এই যে আওয়ামী লীগের অফিসে বসে আমাদের সদরপুর এবং চরভদ্রাসনের অন্তত ২০ থেকে ৩০ জন নেতার সামনে তিনি এই কথা বলেছিলেন যে, "নমিনেশন দেই বা না, আমার যাকে ইচ্ছা তাকে মনোনয়ন দেব, এটা নিয়ে তোমরা মনে কিছু করবে না। আমি কাজ করছি দলকে ক্ষমতায় নেওয়ার জন্য এবং দল ক্ষমতায় এলে আমি এমন কিছু করব যেন তোমরা সবাই অর্থনৈতিকভাবে সচ্ছল হতে পারে, কোটিপতি হতে পারে।" এবং তিনি সেই কাজটি করেছেন ম্যাটিকুলাসলি। এবং এখন দেখেন যে আওয়ামী লীগের অন্ততপক্ষে যারা পলাতক শীর্ষ যারা নেতৃবৃন্দ রয়েছেন, তাদের সংখ্যা ৫ লাখ, ১০ লাখ, ২০ লাখ বা আরও বেশি। তাদের হাজারো সমস্যা আছে। জেলখানাতে গেছে, কেউ ধরা পড়েছে, কেউ পালিয়ে আছে। কিন্তু অর্থনৈতিক সমস্যা নেই।
২ নম্বর হলো তাদের হাতে ব্যবসা-বাণিজ্য, টাকা-পয়সা এমন পর্যায়ে আছে তারা ইচ্ছা করলে ওখান থেকে যেকোনো জিনিস তারা ঘটাতে পারে। পলানো অবস্থায় তারা যেকোনো গেরিলা আক্রমণ চালাতে পারে। তো কাজেই এই যে আওয়ামী লীগ যে শিক্ষাটা নিয়েছে ২০০২ সনে, আবার তারা যেটা ২০০৮ থেকে শুরু করে একেবারে ২৪ পর্যন্ত যেটা প্র্যাকটিস করেছে, এটি বর্তমানে যারা আছেন তারা কিভাবে এটাকে নিয়ে চিন্তা করছেন? কিংবা আগামীতে যারা আসবেন তারা কিভাবে চিন্তা করছেন? কিভাবে তারা পালাবেন? ধরুন বাংলাদেশ যখন খুব বিপত্তিকর অবস্থায় পড়ল বিএনপি, তখন তো তারেক রহমান সাহেব যদি ইংল্যান্ডে না যেতেন, তার যদি সেই ধরনের রিলেশন না থাকতো, কিংবা পাকিস্তানের নওয়াজ শরীফকে যদি সংযুক্ত আরব আমিরাত কিংবা সৌদি আরব তাদেরকে আশ্রয় না দিত, বেনজির ভুট্টোকে যদি আশ্রয় না দিত দুবাই, তাহলে আজকের যে রাজনীতি, তাদের ফিরে আসা, এই যে এখন শাহবাজ শরীফ, বিলাল ভুট্টোর যে রাজনৈতিক বন্ধুত্ব, এটিতে তারা প্রাণেই বেঁচে থাকতেন না। তো এই কাজ করার জন্য কি হলো দেখুন, এই যে মিস্টার 10% আসিফ আলী জারদারি বলা হতো, অনেক টাকা পয়সা চুরি করেছেন, থিপ অফ বাগদাদ বলে তাকে ঘৃণা করা হতো। কিন্তু দেখেন তারাই কিন্তু এখন পাকিস্তানের শাসন চালাচ্ছেন। তো রাজনীতিতে আমরা অনেক নীতি কথা বলতে পারি, এগুলো বই পুস্তকে লেখা থাকে, অনেক দার্শনিক বক্তব্যে সেগুলি স্থান পায়। কিন্তু যারা রাজনীতি করেন, পাকা পলিটিশিয়ান, ঝানু পলিটিশিয়ান সবাই আওরঙ্গজেব নন। তাদেরকে চাণক্য নীতি অনুসরণ করতে হয়, তাদেরকে শেরশাহের নীতি অবলম্বন করতে হয়, তাদেরকে আরও অনেক জটিল কুটিল বিষয় মাথায় রাখতে হয়, এবং সেটা যদি না রাখেন তাহলে তারা নিজেরা যেভাবে বিপদে পড়েন, আগামীতেও সেভাবে তারা পুরো দেশ এবং জাতিকে বিপদে ফেলে দেন। তো যেটা বলছিলাম যে এখন যারা আছেন বা ভবিষ্যতে যারা আছেন, কোনো কারণে যদি গণেশ উল্টে যায়, শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত, জনাব তারেক রহমান সাহেবকে আশ্রয় দিয়েছে যুক্তরাজ্য, ইংল্যান্ড। আচ্ছা, এখন যারা আছেন তাদেরকে কারা আশ্রয় দিবেন? আসিফ নজরুলকে কে আশ্রয় দিবেন? কথার কথা। ইউনূস সাহেবকে কি আমেরিকা আশ্রয় দিবে? ডোনাল্ড ট্রাম্পের আশ্রয় দিবে? তাহলে বিকল্প কী? সেই বিকল্প কী? এটা কোনো বিকল্প নেই। মানে আপনি যখনই রাজনীতির একটা অঙ্গনে ঢুকে পড়বেন, প্রথমত আপনাকে ধরে নিতে হবে যে এটা ওয়ান ওয়ে ট্রাফিক। এখানে যেহেতু আপনি একবার ঢুকেছেন, এখান থেকে আর আপনি ফেরত যেতে পারবেন না। ২ নম্বর হলো যে আমাদের দেশে যে তত্ত্বাবধায়ক সরকারের যে থিওরিটি এসেছে, এটি ২ বার শুধু ভালো মতো কাজ করেছে। জাস্টিস শাহাবুদ্দিন এবং বিচারপতি হাবিবুর রহমান সাহেবের সময়টিতে। কিন্তু লতিফুর রহমান সাহেব থেকেই শুরু হয়েছে এটার অধঃপতন। এবং এই সময়টিতে দেখুন যারা এই 111 থেকে শুরু করে বিভিন্ন সময়টিতে শাসনকর্মের সাথে সংযুক্ত হয়েছেন অরাজনৈতিক ব্যক্তিত্ব, তারা সবাই কিন্তু দেশ ছাড়া হয়েছেন, বিপদ এবং বিপত্তিতে পড়েছেন, এবং এ সমাজ তাদেরকে আর কখনোই গ্রহণ করেনি, কখনো গ্রহণ করেনি। এবং বিশেষ করে যারা পেশাজীবী, সাংবাদিক, চিকিৎসক, তারপরে ব্যবসায়ী, এরা যখন রাজনীতিতে আসেন, রাজনীতির সিন্ডিকেশনে চলে আসেন, আল্টিমেটলি তারা কিন্তু ব্যবসা-বাণিজ্য দেউলিয়া হয়ে যায়। আপনি আওয়ামী লীগ জমানাতে চিন্তা করেন, এস আলমের এই চুরি-চামারির দরকার ছিল না। সে আওয়ামী লীগের আসার আগে বেশ ভালো ব্যবসা করত এবং জেনুইনলি তার অনেক টাকা-পয়সা ছিল। কিন্তু যেই মুহূর্তে এই সিন্ডিকেটের মধ্যে তিনি পড়ে গেলেন, তার সবকিছু কিন্তু গেছে। এই যে বাংলাদেশি ইউনাইটেড গ্রুপ বিভিন্ন সময় আওয়ামী লীগের দালালি করার চেষ্টা করেছে, বিএনপির দালালি করার চেষ্টা করেছে। দেখেন তারা কিন্তু জেনুইন ব্যবসায়ী এবং ইউনিক ব্যবসায়ী। কিন্তু তাদের যে মিস্টার রাজা, তিনি এখন গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে তারপরে ঘোরাফেরা করছেন। এরকম হামিম গ্রুপের একে আজাদ সাহেব, জেনুইন ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, সফল ব্যবসায়ী, কিন্তু রাজনীতিতে ঢোকার আগ্রহ, খায়েশ, মন্ত্রী এমপি হওয়ার খায়েশ, এগুলোতে করে আওয়ামী লীগ জমানাতে নিষ্পেষিত হয়েছেন শেষের দিকে। আর এখন তো সর্বপক্ষের অবিশ্বাস এবং অনাস্থার জায়গায় পৌঁছেছেন। এবং এখানে সবচেয়ে বড় ব্যাপার হলো রাজনীতিবিদরা যেভাবে তাদের কোনো বাইন্ডিংস থাকে না,
তারা খুব সহজে পালিয়ে যেতে পারে বিকজ টিপিক্যাল যারা পলিটিশিয়ান তাদের মিল কারখানা, বাড়ি, গাড়ি, ব্যবসা-বাণিজ্য কিছুই থাকে না। কিন্তু আপনার যদি অবৈধ অর্থ না থাকে, আবার আপনার যদি খুব বড় ব্যবসা-বাণিজ্য থাকে, ব্যাংক লোন থাকে, আত্মীয়স্বজন থাকে, আপনি কোথায় পালাবেন? কিভাবে পালাবেন? কি করবেন? এই জিনিসগুলো মানে রাজনীতিতে আসার আগে, দীর্ঘমেয়াদে জড়ানোর আগে এই বিষয়গুলো নিয়ে যারা একেবারে meticulously ভালো চিন্তাভাবনা করতে পারেন, আল্টিমেটলি তারা শেষ পর্যন্ত বিরূপ পরিস্থিতিতেও প্রাণে বেঁচে থাকতে পারেন। অন্যথায় আল্লাহ জানেন। তওবা, তওবা, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।